কুমারী থেকে গেল মায়া। বিষণ্ণতায় ঘেরা কালো রাতে ছাদের এক কোনায় দেয়ালে মাথা ঠেকিয়ে এলোমেলো ভাবে অনুভূতি শূন্য হয়ে বসে আছে মায়া। চেহারায় নববধূর সাজ থাকলেও তার শরীরে বধূর শাড়িটা নেই, সেটা যে এখন অন্য কারোর অঙ্গে শোভা পাচ্ছে। এই তো ঘণ্টাখানিক হলো তার সদ্য বিয়ে করা বর আর বরযাত্রীরা চলে গেছে এই বাড়ি থেকে, তবে মায়ার সৌভাগ্য হয়নি তাদের সাথে যাওয়ার। তাই বলে এই না যে তারা খালি হাতে যাচ্ছে, তাদের সাথে তাদের বাড়ির বউ ঠিকই যাচ্ছে। আর সেই বউটা হলো মায়ার মামাতো বোন রিয়া। মায়ার জীবনে এমন একটা দিনও আসবে তা স্বপ্নেও ভাবেনি মায়া। শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে জীবনের ছক কষছে সে, আর বারবারই শেষে এসে শূন্য ছাড়া আর কিছুক্ষণ পাচ্ছে না সে। 19 বছরের এই কষ্টে জর্জরিত গ্লানি ভরা জীবনে খুব একটা সুখের আশা সে করেও নি। শুধু সামান্য একটা চাওয়াই ছিল তার, তা হলো নিজের উপর থেকে এই আশ্রিতা নামটা ঘোচানোর আশা। হ্যাঁ, আশ্রিতা। মায়ের বয়স যখন 2 বছর তখনই একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা যায়, আর মায়াকে এই পৃথিবীতে একা রেখে চলে যায় তারা। ছোট্ট মায়াকে আপন করে নেওয়ার মতো কেউই ছিল না। মায়ার বাবা ছিল এতিম, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই বাবার পক্ষ থেকে কেউই ছিল না মায়ার। শেষমেশ মায়ার মামা দয়া করে মায়ের দায়িত্ব নেন আর মায়াকে তার বাড়িতে নিয়ে আসে। মায়ার মামা ওকে আপন করে নিলেও ওর মামি কখনোই ওকে আপন ভাবতে পারেনি। মামি তার কথা আর কাজে সব সময় মায়াকে মনে করিয়ে দিত যে মায়া শুধুই একটা আশ্রিতা, সে এবাড়ির আশ্রিতা ছাড়া আর কিছুই না। ধীরে ধীরে মায়াও এটা মন মস্তিষ্কে ভালো করে গেঁথে নিয়েছে যে সে শুধুই এবাড়ির একজন আশ্রিতা, তাই তো সে মুখ বুঝে সবই মেনে নিত। আশ্রিতাদের যে কিছু বলতে নেই, এরা আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, এটাই তো অনেক। তবুও মায়ের মনে একটা ছোট্ট আশা ছিল, একদিন এমন একটা ঘর পাবে যেখানে সে আশ্রিতা থাকবে না, সেটা হবে তার নিজের ঘর। তারও একটা পরিবার হবে, যে পরিবারে সে আশ্রিতা না বরং নিজের পরিবারের সদস্য হয়ে থাকবে। মায়া ভাবত বিয়ের পরে ওর স্বামীর বাড়িই হবে সেই ঠিকানা, যেখানে ও আশ্রিতা হয়ে থাকবে না, যেখানে কেউকে আশ্রিতা বলবে না। ও তখন সত্যিকারের একটা পরিবার পাবে। মায়ার সেই সীমিত আশাটুকু চেয়েছিল। সেই আশাটাকে এভাবে ভেঙে না দিলে কি অনেক ক্ষতি হয়ে যেত? মায়ার সেই সীমিত আশাটুকু আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এমনটা কেন হলো ওর সাথে? ও কি খুব বেশি কিছু চেয়েছিল জীবন থেকে? একটা আপন ঘরই তো চেয়েছিল, ওর নিজের একটা পরিবার চেয়েছিল। সেই আশাটাকে এভাবে ভেঙে না দিলে কি অনেক ক্ষতি হয়ে যেত? এমন তো না যে ও এই বিয়ে করতে চেয়েছিল। তাহলে বিয়ের নামে আমাকে এভাবে খেলার পুতুল না বানালেই হতো না? মায়া ভাবতে লাগলো কিভাবে ওর সাথে বিয়ে নামক এক নিষ্ঠুর মজা হলো। আজ মায়ের মামাতো বোন রিয়ার বিয়ে ছিল। 3 দিন আগেই বরপক্ষ রিয়াকে দেখে বিয়ার দিন তারিখ সব ঠিক করে যায়। মায়া তখন ভার্সিটিতে ছিল, পরে ও বাসায় আসলে সব জানতে পারে। আর আজ সারা বাড়ি বিয়ের ধুমধাম চলছিল। সন্ধ্যা অবধি সবকিছু ঠিকই ছিল। মায়া ওর মামির কথা মতো ঘরের ভেতরেই বসেছিল। ওর মামি বলেছিল ও যেন বিয়ে বাড়ির লোকজনের সামনে না আসে, তাই মায়াও বাইরে আসেনি। রাত 10টার দিকে হঠাৎ মামা আর মামি ওর রুমে আসে। মায়া ওদের দেখে একটু অবাক হয়ে বলল, মামা মামি আপনার এখানে? মায়ার মামি শিউলি বেগম মায়ার মামা তারেক রহমানের দিকে তাকিয়ে চোখ দিয়ে কিছু বলার ইশারা করতেই তারেক রহমান মায়ার সামনে এসে করুণ সুরে বলল, মায়া মা, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে মা। এখন একমাত্র তুই আমাদের রক্ষা করতে পারিস, তাহলে আজ আমার মান-ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। মায়া চিন্তিত সুরে বলল, কি হয়েছে মামা, এমন করে বলছেন কেন? মারে, রিয়াকে কোথাও পাওয়া যাচ্ছে না। পার্লার থেকে কোথায় যেন চলে গেছে, ফোনও বন্ধ করে রেখেছে। ওইদিকে বরপক্ষ চলে এসেছে, বারবার রিয়াকে বিয়ে পড়ানোর জন্য নিয়ে যেতে বলছে। এখন আমি কি করব? ওনাদেরকে যদি বলি মেয়ে পালিয়েছে, তাহলে ভরা মজলিসে আমার আর আমার বংশের মুখে চুলকানি মারবে সবাই। এখন এই মুহূর্তে শুধু তুই আমাদের বাঁচাতে পারবি। মায়া ভ্রু কুঁচকে বলল, আমি আমি কিভাবে বাঁচাবো? এবার শিউলি বেগম বলে উঠল, তুই রিয়ার জায়গায় বসে যে ঘুমটা টেনে বসে থাক, আর কাজী সাহেব বিয়ে পড়াতে আসলে রিয়ার জায়গায় তুই কবুল বলে দিবি, ব্যাস। মায়া হতভম্ব হয়ে বলল,
কি বলছেন এসব? আমি কবুল বলবো মানে? না না, এটা সম্ভব না। এটা তো সোজাসুজি ধোকা দেয়া হবে ওনাদের। এত বড় অন্যায় আমি করতে পারবো না। শিউলি বেগম চোয়াল শক্ত করে বলল, ও খুব নীতিগিরি দেখানো হচ্ছে তাই না? আমরা তোকে সারা জীবন খাইয়ে পরিয়ে মানুষ করলাম, আর আজ আমাদের বিপদে তোকে সাহায্য করতে বলছি, আর তুই নীতিগিরি দেখাচ্ছিস? এই তোর উপকারের প্রতিদান? তারেক রহমান শিউলি বেগমকে হালকা ধমকের সুরে বলল। তুমি চুপ করো তো, আমি তো বলছি তাই না? তারেক রহমান এবার মায়ার হাত ধরে অনুনয়ের সুরে বলল, দেখ মা, আমি জানি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আর কোনো উপায় নেই। এই মুহূর্তে একমাত্র তুই আমাদের বাঁচাতে পারিস। তোর এই বুড়ো মামাটার মুখের দিকে তাকিয়ে আমাদের কথা মেনে নে। আমার এত বছরের মান সম্মান এভাবে সবার সামনে ধুলোয় মিশে গেলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মায়া ওর মামার এমন করুণ দশা দেখতে পারল না। এই বাড়িতে একটু হলেও শুধু এই লোকটাই ওকে স্নেহ করে। অতিরিক্ত না করলেও যতটুকু পারে মায়ার ভালো মন্দের খেয়াল রাখার চেষ্টা করে। আর মায়াও তারেক রহমানকে নিজের বাবার মতোই দেখে। তাই সেই মানুষটার আকুতির সামনে হেরে গেল মায়া। অনিচ্ছা সত্ত্বেও নিজের মন মেরে মামার খাতিরে ওদের কথায় রাজি হয়ে গেল। শিউলি বেগম তাড়াতাড়ি করে কোনো রকমে মায়াকে বউ সাজিয়ে দিয়ে লম্বা ঘোমটা টেনে ওকে বাইরে এনে বরের পাশে বসিয়ে দিল। যদিও এসবে শিউলি বেগম ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। রিয়াকে সামনে পেলে থাপড়িয়ে গাল লাল করে দিত। আজ এখানে ওর বসার কথা ছিল, অথচ এই আশ্রিতাকে ওর জায়গায় বসাতে হচ্ছে। ভাবতেই রাগে শরীর ফেটে যাচ্ছে শিউলি বেগমের। বরের পাশে বসাতেই মায়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে। শরীরের শক্তি হ্রাস পাচ্ছে ওর। ভেতরে চলছে তুমুল কম্পন। একটু পরেই কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে বরের বিয়ে পড়ানো শুরু হলো, এরপর মায়াকে কবুল বলতে বলা হলো। মায়ার সামনে যেন পুরো পৃথিবী ঘুরতে লাগলো। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অনেকক্ষণ হলো মায়াকে কবুল বলতে বলা হয়েছে, কিন্তু কিছুই বলছে না। সবাই কেমন একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। তখন তারেক রহমান মায়ের কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে কবুল বলতে বলল। শেষমেশ মায়া কবুল বলেই দিল। ঘোমটার আড়ালে চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল মায়ার। এর পরিণতি কি হবে তা চিন্তা করতেই মায়ের অন্তরাত্মা কেঁপে উঠছে। তখনই হঠাৎ নিচের হাতের উপর কারোর স্পর্শ অনুভব করল মায়া। মাথা নিচু অবস্থায় হাতের দিকে তাকিয়ে দেখল কোনো পুরুষের হাত ওর হাতের উপর। তার মানে এটা উনি? কথাটা ভাবতে মায়ার আগে থেকেই কম্পনরত শরীরটা আরও কেঁপে উঠল। ঘোমটার ভেতর থেকেই আর চোখে একবার পাশের বর নামের লোকটির দিকে তাকালো মায়া। ঘোমটার আড়ালে আবছা আবছা বুঝতে পারল লোকটার মুখে প্রাপ্তির হাসি। সাথে সাথে চোখ বন্ধ করে নিল মায়া। উনি নিশ্চয়ই আমাকে রিয়া ভেবে এত খুশি হচ্ছেন। যখন সত্যিটা জানতে পারবেন তখন কি হবে? ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে মায়ার। মায়া আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিল। নিজেকে আজ অনেক বড় অপরাধী মনে হচ্ছে ওর। বিদায়ের সময় ঘনিয়ে আসলে মায়ার মামা মামি কিছু কাজের কথা বলে মায়াকে ধরে আবার বাসার ভেতরে নিয়ে গেল। বাসার ভেতর এসে রুমে ঢুকতেই ওরা তিনজনই অবাক হয়ে গেল, কারণ রুমে রিয়া বসে আছে, মাথায় ওর ব্যান্ডেজ করা। রিয়ার মা এগিয়ে গিয়ে রিয়ার হাত ধরে এক ঝটকায় উঠে দাঁড় করিয়ে চোয়াল শক্ত করে বলল, কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, নিজের বিয়ে থেকে পালিয়ে কোথায় গিয়েছিলি তুই? এখানে আমাদের কি অবস্থা হয়েছে তুই জানিস? রিয়া বলে উঠল, আরে কে বলেছে আমি পালিয়েছি? আমি কেন পালাতে যাব? আরে পার্লার থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই তো আমি আসতে পারিনি। দেখছো না মাথায় ব্যান্ডেজ? আরে আমার বান্ধবীও তো আমার সাথেই ছিল, ও তো আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এলো। বাসায় লোকজন আছে দেখে আমি পেছনের দরজা দিয়ে এসেছি। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। যেহেতু রিয়ার কথা মতো ওর কোনো দোষ নেই, তাই ওকে কিছু বলতেও পারছে না। রিয়া এবার মায়াকে বধূ বেশে দেখে কপাল কুঁচকে বলল, মা, ও বধূ বেশে কি করছে? তোমরা ওকে বউ সাজিয়েছ কেন? 1 মিনিট, তোমরা আবার আমার জায়গায় ওকে বসিয়ে দাওনি তো? রিয়ার মা রিয়াকে সব খুলে বলল। সব শুনে রিয়া উত্তেজিত হয়ে বলল, হোয়াট? তার মানে সত্যি তোমরা আমার জায়গায় ওকে বসিয়ে দিয়েছ? তোমরা কি করে পারলে এমনটা করতে? আমার জায়গায় ওই আশ্রিতাকে দিয়ে দিলে, এখন আমার কি হবে?
রিয়া মা, শান্ত হ। ওই সময় আমাদের আর কোনো উপায় ছিল না। বরপক্ষ কনের জন্য অপেক্ষা করছিল, আর তোকেও পাচ্ছিলাম না। সত্যিটা বলে দিলে সবার সামনে অপমানিত হতে হতো, তাই আর উপায় না পেয়ে এই কাজ করতে হলো। রিয়া তাচ্ছিল্যের সুরে বলল, বাহ, নিজের মেয়েকে খুঁজে না বের করে ওই আশ্রিতাকে আমার জায়গায় বসিয়ে দিলে, এই তোমাদের সমাধান? তোমরা কি ভেবেছো এতে সব ঠিক হয়ে যাবে? আরে ঠিক না, বরং আরো খারাপ হয়ে যাবে। যখন সবাই সত্যিটা জানতে পারবে তখন কি হবে একবারও ভেবে দেখেছো? আরে আমার কি হবে? আমার তো বদনাম হয়ে যাবে। এরপর কে আমাকে বিয়ে করতে চাইবে? আচ্ছা, আমার কথা না হয় বাদেই দিলাম। একবারও কি ভেবেছো যখন ওই বাড়ির লোকজন সত্যিটা জেনে যাবে তখন কি হবে? তারা তো আমাকে ভেবে ওকে নিয়ে যাবে, কিন্তু যখন ওর চেহারা দেখতে পাবে তখন কি হবে? তাও যদি বউটা সুন্দর হতো তাও একটা কথা ছিল, কিন্তু আমার মতো সুন্দরী মেয়ের জায়গায় ওই কালী কুৎসিত মায়াকে দেখবে, তখন কি হবে ভেবে দেখেছো? আরে ওদের মতো উচ্চ পরিবার কখনো এই কালী মেয়েকে নিজের বউ হিসেবে মেনে নিবে না। রিয়ার কথাগুলো মায়ার বুকে তীরের মতো বিঁধছে। ঠিকই তো বলেছে রিয়া, আমার মতো কালো মেয়েকে কে তাদের ঘরের বউ হিসেবে মেনে নিতে চাইবে? আর এই ভয়ে আমি বিয়েতে রাজি হতে চাচ্ছিলাম না, কিন্তু এখন কি হবে? মায়ার ভাবনার মাঝে রিয়া আবারও বলে উঠল, আরে ওরা তো অনেক উচ্চ পরিবার, সত্যিটা জানলে ওরা তোমাদের ওপর কেস করে দিতে এক সেকেন্ডও ভাববে না, তোমাদের ফ্রেড ক্লাসে ফাঁসিয়ে দিয়ে জেলে ঢুকিয়ে দিবে। রিয়ার কথায় ওর মা বাবা সত্যিই ভাবনায় পড়ে গেল। আসলেই তো এত কিছু তো ওরা ভেবেই দেখেনি। রিয়ার কথায় যুক্তি আছে, ওরা রেগে গিয়ে এমনটা করতেই পারে। এখন কি হবে? রিয়ার মা তারেক রহমানের দিকে তাকিয়ে বলল, এই শুনছো, রিয়া তো ঠিকই বলছে। ওর জায়গায় মায়ের মতো কালো মেয়েকে দেখে তারা নিশ্চয়ই অসম্ভব রেগে যাবে। তখন ওরা আমাদের সাথে কি করবে তা আল্লাহই জানে, আর আমরা তো ওনাদের ক্ষমতার সামনে কিছুই না। তারেক রহমান চিন্তিত সুরে বলল, কিন্তু এখন আর কি বা করতে পারি আমরা? রিয়া বলে উঠল, একটা উপায় আছে, যে উপায়ে সব ঠিক হয়ে যাবে আর কেউ কিছু জানবেও না। তারেক রহমান বলল, কি উপায়? মায়াকে তো আর ওরা দেখেনি, তাই না? ওরা তো জানে ঘুমটার নিচে আমি আছি। তাই বলছি, যা হওয়ার হয়ে গেছে, এবার আমাকে মায়ার জায়গায় বসিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে, কেউ কিছু বুঝতে পারবে না। রিয়ার কথায় মায়া চমকে গেল। ওর এখন কি রিয়াকশন দেওয়া উচিত তা ভেবে পাচ্ছে না ও। তারেক রহমানও চমকে উঠে বলল, কি বলিস এসব? পাগল হয়ে গেছিস? আরে মায়ার বিয়ে হয়েছে ওই ছেলের সাথে, তাহলে মায়ার জায়গায় তোকে কিভাবে পাঠাবো? শিউলি বেগম এবার বলে উঠল, আরে রাখছো কেন? রিয়া ঠিকই তো বলছে, এটাই একমাত্র বাচ্চার উপায়। দেখো, ওরা তো রিয়াকে ও বাড়ির বউ করতে চেয়েছিল, তাই না? তাহলে রিয়াকে পেলে আর ওদের কোনো সমস্যা হবে না, আর আমার মেয়েটারও বদনাম হবে না। আর মায়ার কি হবে? হ্যাঁ, ওর জীবনটা বুঝি নষ্ট হবে না? না, নষ্ট হবে না। আরে আমরা ছাড়া তো আর কেউ কিছু জানেও না, তাহলে কিভাবে ওর জীবন নষ্ট হবে? আমরা বরং ওকে দেখে শুনে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দেব, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? রিয়া বলে উঠল, হ্যাঁ বাবা, এতে আরো ওর ভালো হবে, কারণ ওই বাড়ির লোক ওকে কেউ মেনে নিবে না, তখন ওর জন্য আরো বেশি খারাপ হবে। পরবর্তীতে ওকে আর অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। তার চেয়ে ভালো আমার কথা মেনে নাও। এই কথা শুধু আমাদের মাঝেই থাকবে, এটা আমাদেরও ভালো আর ওদেরও। রিয়ার কথায় তারেক রহমান ভাবনায় পড়ে গেল। রিয়ার কথায় যুক্তি তো আছে, কিন্তু এটা কি ঠিক হবে? শিউলি বেগম তারেক রহমানের হাত ধরে একপাশে নিয়ে গিয়ে বলল, দেখো, এত ভাবনা চিন্তার দরকার নেই। রিয়া একদম ঠিক বলছে, এতেই সবার ভালো হবে, না হলে কিন্তু আমার মেয়েরও ক্ষতি হবে আর তোমার ভাগ্নিরও। তারেক রহমান বলে উঠল, কিন্তু একটা কুমারী মেয়েকে কিভাবে পরপুরুষের বউ হিসেবে পাঠিয়ে দেব? তুমি একবারও এই বিষয় ভেবে দেখেছো? আরে এটা কোনো ব্যাপার না, আমি রিয়াকে বুঝিয়ে দেব যে ও যেন কোনো বাহানা দিয়ে ওই ছেলের সাথে আবার বিয়ে করে নেয়, তার আগে যেন দূরত্ব বজায় রাখে। কিন্তু আর কিন্তু করো না, এটাই সবার জন্য ভালো হবে। তুমি যে মার সাথে কথা বলো। মায়া এতক্ষণ ধরে নীরব দর্শকের মতো এদের কথাবার্তা শুনে যাচ্ছে। এরা ওর জীবনের ফয়সাল্লা করছে, অথচ ওর কাছে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করছে না। নিজেকে যেন অনুভূতিহীন জড় বস্তু মনে হচ্ছে ওর। একটু পরে তারেক রহমান মায়ার সামনে এসে দাঁড়ালো।
কেমন অসহায় চোখে মায়ার দিকে তাকালো। এই চাহনির অর্থ বুঝতে মায়ার খুব একটা বেগ পেতে হলো না। সে ভালোই বুঝতে পারছে তার মামা কি বলতে চাইছে, তাই মায়া নিজেই বলে উঠল। আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন, আমাকে নিয়ে ভাববেন না। তারেক রহমান মায়ার 2 হাত ধরে অপরাধীর সুরে বলল, আমাকে মাফ করে দিস মা। আমি জানি তোর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই। আর তোরও এতে ভালো হবে। তুই তো বুঝতে পারছিস তোকে ওই বাড়ির কেউ মেনে নিবে না, তাই এই কথা আমাদের মাঝে থাকাই ভালো হবে। মায়া বলে উঠল। কি করছেন বাবা? আপনি গুরুজন, এভাবে মাফ চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি যা করতে চাচ্ছেন করুন, আমার কোনো সমস্যা নেই। ব্যাস, এটাই শোনার অপেক্ষায় ছিল রিয়া আর ওর মা। মায়া রাজি হতেই তাড়াতাড়ি করে তারেক রহমানকে বাইরে যেতে বলল। তারপর মায়ার শাড়ি খুলে রিয়াকে পরিয়ে দিল। রিয়াকে রেডি করতে করতে ওর মা ওকে বলতে লাগলো, শোন, তুই কোন একটা বাহানায় জামার সাথে আবার বিয়ে করে নিস, তার আগে যেন কোনোভাবেই কাছে আসতে দিস না। রিয়া একটা বাঁকা হাসি দিল। ওর মা তো জানেই না সে যে কবেই তার সতীত্ব হারিয়ে বসে আছে। এসব ওর জন্য কোনো ব্যাপারই না। তবুও ওর মাকে আশ্বস্ত করার জন্য বলল, তুমি টেনশন নিও না মা, তোমার মেয়ে অনেক চালাক, দেখবে এক তুড়ি বাজিয়ে ওকে বিয়ে করতে রাজি করিয়ে ফেলবো। মায়া আর এসব শুনতে পাচ্ছে না। দরজা খুলে দ্রুত ওখান থেকে বেরিয়ে ছাদে চলে এলো। তখন থেকে ওভাবেই বসে আছে। নিজের শেষ আশাটুকুও হারিয়ে নিজেকে নিঃস্ব মনে হচ্ছে ওর। মাঝে মাঝে চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, আমি কেন বেঁচে আছি? বাবা মা আমাকেও কেন নিয়ে গেল না তাদের সাথে? এই অভিশপ্ত জীবনে চেয়ে মরে যাওয়াও ভালো। এত তো মহাপাপ না হলে আজ সত্যি সত্যি এই জীবন থেকে মুক্তি নিয়ে নিতাম। মায়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এতক্ষণে নিশ্চয়ই আমার নামমাত্র স্বামী আর রিয়াকে বাসর ঘরে দেয়া হয়েছে। আচ্ছা, ওই লোকটা কি বুঝতে পারবে তার সামনে যে আছে সে তার বউ না? নিজের ভাবনার উপর তিরস্কার করে মনে মনে বলল, কেন বুঝতে পারবে? তুই কি তার প্রেমিকা নাকি যে সে বুঝতে পারবে? সে তো কখনো তোকে চোখেই দেখেনি। আরে, রিয়ার মতো সুন্দরী মেয়ের সামনে পেয়ে অন্য কিছুর কথা কেন ভাববে কেউ? আর তোর মতো কালীর কথা তো কখনোই ভাববে না। মানুষ সুন্দরের পূজারী। সব ছেলের মতোই সে সুন্দর বউ পেয়ে নিশ্চয়ই তাতে মেতে উঠেছে। হয়তো সে এখন রিয়ার মোহে ডুবে আছে। কথাগুলো ভাবতেই কেমন গা গুড়িয়ে আসছে মায়ার। পেটের নাড়ি উল্টে আসছে। আর বসে থাকতে পারল না মায়া। মুখ হাত চেপে ধরে দৌড়ে নিচের রুমে এসে ওয়াশরুমে ঢুকে বেসিনে গড়গড় করে বমি করে দিল। বমি করে ক্লান্ত শরীরে শাওয়ার ছেড়ে ধপ করে শাওয়ারের নিচে বসে পড়ল। শাওয়ারের পানিতে মুখের সব সাজ ধুয়ে যাচ্ছে। তবে ওর দুঃখগুলো কি ধুয়ে যাবে এই পানিতে? আসবে কি ওর জীবনে নতুন ভোরের আলো? এক ঝাঁক কাজিনদের আবদার পূরণ করে শেষমেশ নিজের বাসর ঘরে ঢোকার সুযোগ পেল অরণ্য। দরজা খুলে ভেতরে ঢুকে দেখল বেডের ওপর ওর বউ ঘোমটা টেনে বসে আছে। অরণ্যের হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। কাঙ্ক্ষিত খুশির দমকা হাওয়ার ভরে গেল মনটা। আজ ফাইনালি অরণ্য ওর সন্ধ্যা মালতীকে দেখতে পাবে। শুধু দেখতেই না, হাত বাড়িয়ে ছুতেও পারবে। এখন যে সে তার বউ, তার পুরো অধিকার আছে এই মেয়েটার উপর। কথাগুলো ভাবতেই মনের ভেতর অনুভূতিরা ডানা মেলে উঠছে। অরণ্য দরজা লাগিয়ে দিয়ে বেডের কাছে এসে মেয়েটার মুখোমুখি হয়ে বসল। ঠোঁটে ঝুলছে তার প্রাপ্তির হাসি। রাজ্যের উৎসাহ আর খুশির সহিত মেয়েটার ঘোমটা টেনে ধীরে ধীরে উপরে তুলল অরণ্য। ঘোমটা পুরোপুরি তুলে মেয়েটার মুখ দর্শন করল সে। তবে রিয়াকে দেখে কেমন যেন ভ্রু কুঁচকে আসলো অরণ্যের। হঠাৎই ঠোঁটে ঝুলে থাকা হাসিটা গায়েব হয়ে গেল ওর। যদিও মেয়েটা যথেষ্ট সুন্দরী, তবুও কেন যেন কিছু একটা মিসিং লাগছে অরণ্যের কাছে। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে। ব্যাপারটা অরণ্যের নিজেরও বোধগম্য হচ্ছে না। মেয়েটা তো সুন্দরী, তাহলে ওর এমন লাগছে কেন? ও কল্পনাতেও সন্ধ্যা মালতীর যে চেহারা এঁকেছিল এই মেয়েটার সাথে তার কোনো মিল নেই, তাই হয়তো এমন লাগছে। অরণ্য রিয়ার চোখের দিকে তাকিয়ে দেখল ওর চোখ দুটো অন্যরকম, ওর সন্ধ্যা মালতীর মতো না। নাকি আজ সরাসরি দেখছে বলে এমন লাগছে। এসব ভাবতে ভাবতে অরণ্য হঠাৎই বলে উঠল, তুমি কি সত্যি আমার বউ? অরণ্যের কথায় রিয়া চমকে তাকালো ওর দিকে। উনি এভাবে বলছেন কেন?
উনি কি সব বুঝে গেল নাকি? এখন কি হবে? ভয়ে গলা শুকিয়ে আসছে ওর। কোনো রকমে কাপা কণ্ঠে বলে উঠল। এটা আবার কেমন কথা? অরণ্য ফট করে কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল। এমন একটা কথা বলা যে ঠিক হয়নি তা বুঝতে পারছে ও, তাই জোরপূর্বক মুচকি হেসে বলল, সরি, আসলে একটু নার্ভাস হয়ে গেছিলাম তো, তাই কি বলতে গিয়ে কি বলে ফেলেছি বুঝতে পারিনি। আচ্ছা যাক, বাদ দাও এসব। তুমি নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছো। যাও, এসব শাড়ি গহনা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো। রিয়া মাথা নেড়ে উঠে গিয়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। অরণ্যের এদিকে হঠাৎ করেই কেমন যেন অস্থির লাগছে। এতক্ষণ ওর মনে থাকা খুশিটা কেমন যেন চুপসে গেল। এমনটা কেন হচ্ছে নিজেও বুঝতে পারছে না ও তো কত আশায় ছিল আজ ওর সন্ধ্যা মালতীকে দেখবে, তার প্রতি ওর অনুভূতিগুলোর কথা বলবে। তাহলে এমন কেন লাগছে? কেন মনে হচ্ছে এই মেয়েটা আমার সন্ধ্যা মালতী না? না, আমি হয়তো একটু বেশি ভাবছি। হয়তো সামনাসামনি দেখছি তাই এমন মনে হচ্ছে। মনকে বুঝ দেওয়ার চেষ্টা করলেও সেটা খুব একটা কাজে আসছে না অরণ্যের কেমন দমবন্ধকর লাগছে। তাই ও ফ্রেশ হওয়া নেওয়ার জন্য ব্যালকনিতে আসলো। ব্যালকনিতে রাখা আরাম করার বড় হেলানো চেয়ারে বসে পড়ল। হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালো অরণ্য। সব সময় সিগারেট খায় না অরণ্য, তবে মাঝে মধ্যে টেনশন হলে দু একটা খায়। সিগারেট টানতে টানতে ভাবতে লাগলো কিভাবে সন্ধ্যা মালতীর দেখা পেয়েছিল অরণ্য। গত 2 মাস পূর্বে নিউ ইয়ার থেকে নিজের সব স্টাডি কমপ্লিট করে দেশে ফিরেছে অরণ্য মেহরা। দেশে ফিরে নিজের ফ্যামিলি বিজনেসে জয়েন করে অরণ্য। এদিকে অরণ্যের পরিবারের সবাই ওর বিয়ের জন্য উঠে পড়ে লাগে। অরণ্য ওর পরিবারের খুশির জন্য রাজি হয়ে যায়। অরণ্যের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দেয়। এত মেয়ে দেখে, তবে অরণ্যের কোনো মেয়ে তেমন পছন্দই হয় না। অরণ্য আজ পর্যন্ত কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি। এমন না যে ও প্রেম ভালোবাসা পছন্দ করে না বা এগুলোতে বিশ্বাস করে না। আসলে ও আজ পর্যন্ত ওর মন মতো কাউকে পায়নি যাকে নিজের প্রেমিকা বা বউ বানানোর ইচ্ছে জাগবে। ওর আশেপাশে যত মেয়ে দেখেছে সবার উপর শুধু কৃত্রিমতার ছাপ। আজ পর্যন্ত যতগুলো মেয়ে ওর জীবনে আসতে চেয়েছে সবই শুধু অরণ্যের বাহ্যিক সৌন্দর্য আর ওর আর্থিক অবস্থানের জন্য চেয়েছে। তবে আজ পর্যন্ত কোনো মেয়েই ওর মনকে ছুঁতে পারেনি। অরণ্য এমন কাউকে চায় যার মন হবে নিষ্পাপ, পবিত্র, যার মাঝে থাকবে না কোনো কৃত্রিমতার ছাপ। চেহারা ফুরফুরে সুন্দর না হলেও চলবে, তবে তার মনটা যেন সুন্দর হয়। এমনিতেও ধবধবে সাদা মেয়ে তেমন পছন্দ না অরণ্যের, যদিও সে নিজেও ফর্সা। তবে এত বছর বিদেশে সাদা মানুষের ভিড়ে থেকে থেকে কেমন যেন একটা অনীহা সৃষ্টি হয়ে গেছে ওর। অরণ্য ওর কল্পনায় মনে মনে নিজের ভবিষ্যৎ প্রিয়তমার আবছা একটা চেহারা বানিয়েছে, যেখানে মেয়েটা হবে শ্যামলা বর্ণের, তার চোখ দুটো বড় আর টানা টানা হবে, তার চোখের ভাষায় হাজারো তারা খেলা করবে, তার চেহারায় থাকবে প্রচুর মায়া, আর তার মনটা হবে ফুলের মতোই স্নিগ্ধ। তবে ওর ফ্যামিলি যেসব মেয়ে দেখায় তাদের কাউকেই ওর সেই কল্পকন্যার মতো দেখায় না, তাই তো ওর মনেও ধরে না। পরিবারের সবাইও একটা হতাশার ভেতর থেকে যায়। ছেলের বিয়ে নিয়ে তারা টেনশনে পড়ে যান। এমনই একদিন একটা মেয়ে দেখে ফিরছিল অরণ্য। একটা রেস্টুরেন্টে গিয়েছিল মেয়ের সাথে কথা বলতে। প্রতিবারের মতোই এই মেয়েও ওর পছন্দ হয়নি। অরণ্য গাড়ি চালাচ্ছে আর ভাবছে, এত কৃত্রিমতার ভিড়ে কোথাও কি ওর মনের মতো কেউ নেই, যাকে এক নজর দেখেই মনে হবে হ্যাঁ এই সে? এসব ভাবতে ভাবতে একটা সিগন্যালের সামনে এসে দাঁড়ালো অরণ্যের গাড়ি। চারিদিকে সন্ধ্যার আভাস নেমে এসেছে। অরণ্য আনমনে রাস্তার পাশে তাকাতেই একটা দৃশ্য দেখে ওর চোখ সেখানে আটকে গেল। অরণ্য দেখলো একটা বোরখা পরা মেয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ওর সামনে রাস্তায় এক শিশুকে বসে কাঁদতে দেখলো। শিশুটা একজন ভিখারিনী শিশুটাকে রেখে রাস্তার গাড়িওয়ালাদের কাছে গিয়ে ভিক্ষা চাইছে, আর শিশুটা বসে বসে কাঁদছে। ওই বোরখা পরা মেয়েটা শিশুটার কাছে গিয়ে শিশুটাকে কোলে তুলে নিয়ে শিশুটাকে আদর করতে লাগলো। বিষয়টা দেখে অরণ্য অনেকটা অবাক হলো। আজকালকার দিনে যেখানে সবাই এইসব রাস্তার নোংরা বাচ্চাদের দেখলে নাক কুঁচকে নেয়, সেখানে এই মেয়েটা কত সুন্দর অনায়াসে শিশুটাকে কোলে তুলে নিল। অরণ্য আগ্রহ নিয়ে সবকিছু দেখতে লাগলো। মেয়েটা এবার বাচ্চাটাকে রাস্তার পাশে চায়ের দোকানের এক বেঞ্চের উপর বসিয়ে দিল।
নিজের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটা পানির বোতল বের করে শিশুটির মুখ ধুইয়ে দিল। শিশুটিকে কিছু একটা বলল মেয়েটা। তখন শিশুটিও মাথা ঝাঁকিয়ে কি যেন বলল। অরণ্য সেসব শুনতে পেল না, তবে ওদের ভাবভঙ্গি দেখে বুঝতে পারল মেয়েটা হয়তো শিশুটিকে কিছু খাবে নাকি তাই জিজ্ঞেস করছে, আর শিশুটিও খেতে যাচ্ছে। মেয়েটা ওর ব্যাগের ভেতর থেকে পার্স বের করে চেক করছে, তবে পার্সে হাত দিয়ে দেখলো তেমন টাকা নেই হয়তো। তবুও যা আছে তাই দিয়ে শিশুটিকে একটি পাউরুটি আর কলা কিনে দিল। শিশুটি খাবার দেখে অনেক খুশি মনে সেগুলো নিয়ে খেতে লাগলো। মেয়েটা শিশুটার দিকে তাকিয়ে ওর খাওয়া দেখছে। মুখে হিজাব বাঁধার কারণে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না, তবে মেয়েটার চোখের ভাষায় বোঝা যাচ্ছে শিশুটিকে খেতে দেখে তার মনে যেন এক পরম আনন্দ হচ্ছে। বিষয়টা দেখে অরণ্য সত্যিই মুগ্ধ হলো। একটা ক্ষুধার্ত শিশুকে খাইয়েও সে পরম আনন্দ পাওয়া যায়, তাই মেয়েটাকে না দেখলে হয়তো জানতই না। অরণ্য হঠাৎ মোবাইল বের করে সেই মুহূর্তের একটা ছবি তুলে নিল। নিজের এহেন কাজে নিজেই অবাক হলো অরণ্য। সে আজ পর্যন্ত এমন কাজ কখনোই করেনি, কারণ বিনা অনুমতিতে ছবি তোলাটা একটা অনৈতিক কাজ। আর যদি কোনো মেয়ে হয় তাহলে তো আরো বেশি অনৈতিক কাজ। এটা জানা সত্ত্বেও কিভাবে এমন কাজ করে ফেললো ও? কি হয়ে গেল হঠাৎ করে আমার? অরণ্য দেখলো একটু পরে শিশুটির মা ওখানে এলো। তার বাচ্চার এভাবে যত্ন নেওয়া দেখে সে মেয়েটার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। মেয়েটি ওর পার্সের যা অবশিষ্ট সামান্য কিছু টাকা ছিল সেটাও শিশুটির মায়ের হাতে দিয়ে দিল। তারপর শিশুটির মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়িয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরল। তখনই পেছন থেকে আসা হর্নের শব্দে অরণ্যের ধ্যান ভাঙল। অরণ্য সামনে তাকিয়ে দেখল সিগন্যাল গ্রিন হয়ে গেছে। অরণ্য তাড়াতাড়ি করে গাড়িটা একপাশের দিকে চাপিয়ে নিল। তারপর রাস্তার পাশ ঘেঁষে ধীরে ধীরে গাড়ি চালিয়ে মেয়েটিকে ফলো করতে লাগলো। ও এসব কেন করছে তা নিজেও জানে না, তবে কেন যেন মেয়েটাকে নিয়ে কৌতূহল বাড়ছে ওর মনে। মেয়েটাকে নিয়ে আরো জানতে ইচ্ছে করছে। মেয়েটার প্রতি আগ্রহ বাড়ছে ওর। কিছুটা পথ যেতেই অরণ্য দেখল মেয়েটা রাস্তায় এক বৃদ্ধ লোকের হাত ধরে তাকে রাস্তা পার হতে সাহায্য করছে। বৃদ্ধ লোকটা খুশি হয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। তারপর আবার হাঁটতে লাগলো মেয়েটা। কিছু দূর গিয়ে একজন গর্ভবতী মহিলাকে অনেকগুলো বাজারের ব্যাগ নিয়ে যেতে দেখে মেয়েটি তার ব্যাগগুলো হাতে নিয়ে তাকে সাহায্য করলো। এভাবে যেতে যেতে মেয়েটি সব অসহায় ব্যক্তিদের সাহায্য করার চেষ্টা করছে। অরণ্য যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে মেয়েটাকে দেখে। এখনকার দিনেও এমন পবিত্র মনের মানুষ কেউ আছে, সেটা দেখে অরণ্যের মনে এক অজানা অনুভূতির হানা দিল। তাহলে কি এই সেই মেয়ে যাকে আমি খুঁজে চলেছি? কথাটা ভাবতেই বুকের ভেতর হৃদস্পন্দনের গতি বেড়ে গেল অরণ্যের। ঠোঁটে ফুটে উঠল এক প্রাপ্তির হাসির রেখা। ইয়েস ইয়েস, ফাইনালি আমি পেয়ে গেছি আমার কল্পকন্যাকে। শি ইজ দ্য ওয়ান, আমার সন্ধ্যা মালতী। অরণ্য যখনই ভাবলো ও গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে কথা বলতে যাবে, তখনই হঠাৎ দেখলো মেয়েটার সামনের দোতলা একটা বাসার গেটের ভেতর ঢুকে গেল। অরণ্য একটু আফসোস করে মনে মনে বলল, ধ্যাত, মেয়েটার সাথে তো কথাই বলতে পারলাম না। এখন মেয়েটার সম্পর্কে জানবো কি করে? অরণ্য দেখলো গেটের কাছে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। অরণ্য গাড়ি থেকে নেমে ধীরে ধীরে দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটার সম্পর্কে একেবারে সরাসরি জিজ্ঞেস করাটা ঠিক হবে না, এতে সমস্যা হতে পারে। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনোই পড়েনিও, কিন্তু কথা না বললেও তো মেয়েটার সম্পর্কে জানতে পারবে না। তাই কোনো রকম গলা খাকারি দিয়ে দারোয়ানের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, এই বাড়িটা কার? দারোয়ান বলে উঠল, আপনাকে কেন বলবো, আপনি কে? অরণ্য দাঁতে দাঁত চেপে বলল, আমার পরিচয়টা বেশি জরুরি নাকি তোমার লাভটা? কথাটা বলে অরণ্য একটা 1000 টাকার নোট দারোয়ানের হাতে গুজে দিল। দারোয়ানকে আর পাই কে? দারোয়ান দাঁত কেলিয়ে বলল, জি, এইটা তারেক রহমানের বাড়ি স্যার। আচ্ছা, একটু আগে যে মেয়েটা ঢুকলো ওই মেয়েটাকে? স্যার, আমি তো আইসকা নতুন জয়েন করছি, তাই অত ভালো করে জানি না। তবে শুনেছি তারেক স্যারের নাকি একটা মেয়ে আছে, ওই আপাই হবে। অরণ্য আর কিচ্ছু না বলে ওখান থেকে চলে এলো। সেদিন বাড়িতে এসে সারা রাত শুধু সেই সন্ধ্যা মালতীর কথাই ভেবেছে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি ও।
মেয়েটার চেহারা কল্পনা করতেই ওর সেই কল্পকন্যার কথা কেমন মিলে যাচ্ছে। অরণ্য বুঝতে পারছে ও ওর সন্ধ্যা মালতীর প্রেমে পড়ে গেছে। না দেখেও কারোর প্রেমে পড়া যায় তা ওই মেয়েটাকে না দেখলে হয়তো জানতেই পারত না। তখনই অরণ্য সিদ্ধান্ত নিয়ে নেয় বিয়ে করলে সেই মেয়েকেই করবে। এই সন্ধ্যা মালতীই হবে ওর জীবন সঙ্গী, ওর প্রিয়তমা মনের রানী। পরের দিন অরণ্য ওর বড় বোন ইরিনকে সবকিছু খুলে বলে। ইরিন সব শুনে অনেক খুশি হয়ে যায় আর বাড়ির সবাইকে বলে কথাটা। সবাই আনন্দে আত্মহারা। শেষমেশ তাদের ছেলের কাউকে পছন্দ হয়েছে, তাই ওরা আর দেরি করতে চায় না। পরের দিনই অরণ্যের মা বাবা আর চাচা চাচি অরণ্যের বলা ঠিকানা অনুযায়ী সেই বাড়ি পৌঁছে যায়। মেয়ে দেখে তাদেরও পছন্দ হয়। মেয়ের মা বাবাকে বিয়ের প্রস্তাব দিলে তারাও সানন্দে রাজি হয়ে যান। পরে আনুষ্ঠানিকভাবে ছেলে মেয়ে দেখানোর পর্ব সারতে একটা ডেট দেওয়া হয়। সেদিন অরণ্য সহ বাকি সবাইও যাবে মেয়ে দেখে বিয়ের কথা পাকাপোক্ত করতে। তবে সেই দিনে হঠাৎ অরণ্যের বিজনেসের একটা জরুরি কাজ চলে আসে, যার জন্য ওকে 3 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে। তাই অরণ্য মেয়ে দেখতে যেতে পারবে না। এটা শুনে বাকি সবাই ডেট পিছিয়ে দিতে চায়। তবে অরণ্য ভাবে নিয়তি হয়তো এটাই চায়। তাহলে তাই হোক, আমি আমার সন্ধ্যা মালতীকে একেবারে আমার বধূরূপেই দেখব। বিয়ের রাতে যখন প্রথমবার ওর সন্ধ্যা মালতীর মুখদর্শন করবে, সেই মুহূর্তটা হবে সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত। তাই এর আগে আর তাকে দেখব না আমি। এসব ভেবে অরণ্য ওর ফ্যামিলিকে বলে তারা গিয়ে যেন বিয়ের 3 তারিখ ঠিক করে ফেলে। ও দেশে ফিরেই বিয়ে করবে। অরণ্যের কথা মতো ওর পরিবার তাই করে। ওরা গিয়ে বিয়ের 3 তারিখ ঠিক করে আসে। ওরা অরণ্যের ফোনে মেয়ের ছবি পাঠাতে চায়, তবে অরণ্য তাতেও মানা করে দেয়। সে মনে মনে ভেবে নিয়েছে সে কোনোভাবেই বিয়ের আগে তার সন্ধ্যা মালতীকে দেখবে না, এমনকি ফোনেও কথা বলবে না। একেবারে বিয়ে করেই দেখবে। ব্যাপারটা হয়তো অনেকের কাছে ছেলে মানুষই বা ফিল্মি মনে হবে, তবে অরণ্য এই ব্যাপারটা এনজয় করতে চায়। সবাই তো দেখে বিয়ে করে, তবে ও না দেখেই বিয়ে করতে চায়। এটাতেও এক অন্যরকম অনুভূতি আছে। প্রিয়তমাকে দেখার আকাঙ্ক্ষা মনে পুষে রাখা, সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা, আর ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্ততে আসা। এটার মজাই অন্যরকম, যেটা সব মানুষ বুঝতে পারবে না। আর সেই ভাবনা অনুযায়ী অরণ্য 3 দিন পরে দেশে ফিরে আজ বিয়ের পিঁড়িতে বসে পড়ে। তবে আজ যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা এসেছে, তাহলে এমন লাগছে কেন আমার? কেন কিছু একটা মিসিং লাগছে আমার? না দেখে বিয়ে করে কোনো ভুল করলাম না তো? কিন্তু আমি তো কনফার্ম হওয়ার জন্য আপুর কাছে সন্ধ্যা মালতীর সেই ছবিটা দিয়েছিলাম, যাতে কনফার্ম হয় যে রিয়াই সেই সন্ধ্যা মালতী। আর আপু বলেছিল রিয়ার মা নাকি ছবি দেখে বলেছিল ছবির মেয়েটাই নাকি রিয়া। তাই তো আমিও নিশ্চিত হয়ে গিয়েছিলাম। তাহলে আজ কেন মনে হচ্ছে এই মেয়েটা আমার সেই সন্ধ্যা মালতী নয়? বিয়ের সময় যখন ওকে আমার পাশে বসানো হলো, তখনও তো মনে হলো যেন সন্ধ্যা মালতী আমার পাশেই আছে। তাকে ফিল করতে পারছিলাম আমি। তার হাতটা ধরতে যেন অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠেছিল। তাহলে এখন এমন লাগছে কেন? যাকে না দেখে ফিল করতে পারি, তাকে সরাসরি দেখে ফিল করতে পারছি না কেন? না, আমি হয়তো একটু বেশি ভাবছি। হতে পারে এই প্রথম সরাসরি দেখছি, তাই এমন লাগছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ পেছন থেকে রিয়ার ডাকে ভাবনায় ছেদ পড়ল অরণ্যের। রিয়া বলে উঠল। অরণ্য পেছনে তাকিয়ে দেখল রিয়া একটা টি শার্ট আর 3/4 লেগিংস পরেছে। রিয়ার এমন পোশাক দেখে অরণ্যের ভ্রু কুঁচকে এলো। ও তো ভেবেছিল ওর সন্ধ্যা মালতী প্রচুর লাজুক স্বভাবের হবে, কিন্তু এর ভেতর তো লজ্জার লও দেখছি না। যে মেয়ে বাইরে বোরখা পরে বের হয়, সে মেয়ে এত মডার্ন হয় কিভাবে? অরণ্যের কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হচ্ছে ও ওর বউ না, অন্য কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। অরণ্য কোনো রকমে বলে উঠল, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি একটু পরে। অরণ্যের কথায় রিয়া মনে মনে একটু অবাক হলো। চোখের সামনে ওর মতো এত সুন্দর মেয়েকে দেখেও এমন চুপচাপ আছে কেন উনি? ও তো ভেবেছিল নিজের রূপের জালে ফাঁসিয়ে অরণ্যকে কোনো বাহানায় বিয়ের কথা বলবে, কিন্তু এই তো কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না। অগত্যা রিয়া রুমে এসে বেডে শুয়ে পড়ল। অরণ্য একটু পরে আসার কথা বললেও সে ওখানেই বসে রইল। ভেতরে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। ওর সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কিছুই বুঝে উঠতে পারছে না ও।
এমনই এলোমেলো ভাবনার মাঝেই একসময় ব্যালকনিতেই ঘুমিয়ে পড়ল অরণ্য। মায়া দুর্বল চিত্তে উঠে দাঁড়িয়ে কোনো রকমে কাপড় চেঞ্জ করে বেডে এসে ক্লান্ত শরীরে শুয়ে পড়ল। অশান্ত চোখের পাতায় ঘুমের লেশ মাত্র নেই। বারবার শুধু চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাসছে। নিয়তির এই নির্মম খেলায় নিজেকে কোনো রঙ্গমঞ্চের পুতুল মনে হচ্ছে। না চাইতেও শুধু মনের মাঝে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তার স্বামী নামক পুরুষটা কি এখন রিয়াতে মেতে আছে? স্বামী, হ্যাঁ, হাস্যকর হলেও এটাই সত্যি। আর কেউ না জানুক, সে তো ঠিকই যে ওই লোকটা তার নামমাত্র হলেও তার স্বামী। মায়া ভাবছে তখনকার কথা। বিয়ের আসর থেকে ওকে যখন বাসার ভেতর আনা হয়, রিয়া তখনও ফিরে আসেনি। মায়ার মামি মায়াকে ওর রুমে গিয়ে যা লাগবে গুছিয়ে নিতে বলে। মায়াও সেই কথা মতো নিচের রুমে চলে আসে, কিন্তু রুমে এসে মায়া কিছুতেই শান্তি পায় না। অস্থিরতা আর ভয়ে হাত পা কাঁপতে থাকে। বারবার শুধু মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যেভাবে বিয়েটা হলো সেটা কি আদৌ জায়েজ হয়েছে? আর যদি জায়েজ না হয়ে থাকে তাহলে একটা পরপুরুষের সাথে একসাথে একই রুমে, না না না, এটা আমি কিছুতেই করতে পারবো না, কখনোই না। এখন আমি কি করব? এসব চিন্তা ভাবনা করতে করতে মায়া অস্থির হয়ে পায়চারি করতে থাকে। হঠাৎ তখনই ওর এক চাচা, মায়ার বাবার চাচাতো ভাই, মায়ার রুমে আসে। রিয়ার বিয়ে উপলক্ষে এসেছিল সে। যাওয়ার আগে মায়ার সাথে দেখা করার জন্য আসে। ছোটবেলা থেকেই মায়াকে তিনি অনেক স্নেহ করেন। মাঝে মধ্যে এসে মায়াকে দেখে যান। এতিম মেয়েটির জন্য তার বড্ড মায়া হয়। কিন্তু রুমে ঢুকে মায়াকে এভাবে বধূ বেশে দেখে তিনি অবাক হয়ে যান। মায়ার কাছে এসে এসবের কারণ জিজ্ঞেস করেন। মায়ার চাচাকে দেখে হঠাৎ মায়া একটা পথ খুঁজে পায়। মায়ার চাচা একজন ইমাম। মায়া ওর চাচাকে সবকিছু খুলে বলেন। তখন মায়ার চাচা রেগে গিয়ে মায়ার মামার সাথে কথা বলতে চায়, কিন্তু মায়া অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে মানান যে এই কথা জানাজানি হয়ে গেলে ওর আর মামার দুজনেরই ক্ষতি হবে। মায়ার মামা সবকিছু শুনে বলেন, কিন্তু এই বিয়ে তো জায়েজ হয়নি, কারণ বরের সামনে তো তোমার নাম নেওয়া হয়নি। মায়া অনুনয়ের সুরে বলল, তাহলে চাচা আপনি কিছু করেন যাতে বিয়েটা জায়েজ হয়ে যায়। প্লিজ চাচা, আপনার পায়ে পড়ছি, আমাকে পাপের হাত থেকে রক্ষা করুন। মায়ার জন্য অনেক মায়া হয় ওর চাচার। সে ভাবে হয়তো একদিক দিয়ে ভালোই হবে, মা বাবা মরা মেয়েটা একটা ভালো সংসার পাবে। তাই অনেক চিন্তা ভাবনার পর ওর চাচা বললেন, ঠিক আছে মা, আমি কিছু করছি, তুই চিন্তা করিস না। হয়তো আমাকে কিছু মিথ্যা বলে পাপের ভাগিদার হতে হবে, তবুও তোর জন্য আমি এটা করব। কথাটা বলে ওর চাচা বাইরে বের হয়ে যায়। কিছু একটা ভেবে অরণ্যের বাবাকে একপাশে ডেকে বললেন, বিআই সাহেব, একটা কথা ছিল। আসলে আমাদের গ্রামের একটা রীত আছে, একবার বিয়ে পড়ানোর পর ওই রীত অনুযায়ী আবার বিয়ে পড়ালে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অনেক সুখী হয়। এটা আমাদের মান্যতা। তাই আপনারা কিছু মনে না করলে আমরা ওই রীত অনুযায়ী আবার বিয়ে পড়াতাম। অরণ্যের বাবা হাসি মুখে বললেন, হ্যাঁ অবশ্যই, কেন নয়। এতে যদি ওদের দাম্পত্য জীবন সুখী হয় তাহলে তো করা উচিত। ধন্যবাদ বিআই সাহেব। তাহলে আপনি একটু অরণ্যকে বাসার ভিতরে নিয়ে আসবেন। আসলে রীতটা একটু একাকীভাবেই করতে হয়, শুধু দুইজন সাক্ষী হলেই হবে। সেই কথা অনুযায়ী একটু পরে সাহিল আর ইহান মিলে অরণ্যকে বাসার ভেতর একটা রুমে নিয়ে আসে। অরণ্যকে বসিয়ে দিয়ে সাহিল আর ইহান একটুখানি দূরে দাঁড়িয়ে ওরা ওদের মতো ফোনে ব্যস্ত হয়ে পড়ে। মায়ার চাচা নিজের ফোনে কিছু দোয়া দরুদ চালু করে দিয়ে অরণ্যের হাতে দিয়ে শুনতে বলে। ইচ্ছে করে ভলিউমটা বেশি বাড়িয়ে দেয়। অরণ্য এসব দেখে একটু অবাক হলেও আপাতত কিছু বলে না, ভাবে হয়তো এটাই তাদের প্রথা হবে। মায়ার চাচা বিয়ে পড়ানো শুরু করে। মায়ার বাবার বাড়ি আর নানার বাড়ি একই গ্রামে, আর নিয়তিরই হয়তো কোনো লীলা। তাই তো ভাগ্যক্রমে মায়ের বাবার নামও তারেক। যদিও ওনার ডাকনাম আলাদা ছিল, কিন্তু খাতা কলমে ওনার নামও তারেক। তাই তো মায়া ওর মামাকে বাবার মতোই ভালোবাসে। মায়ার চাচা বিয়ে পড়ানো শুরু করে। গ্রাম আর বাবার নাম এক হওয়ায় সেগুলো স্বাভাবিকভাবেই চলে। শুধু মায়ার নামের সময় একটু বুদ্ধি করে বলে। যেহেতু রিয়া আর মায়া একই রকম শোনায়, তাই মায়ার মটা একটু আস্তে করে বলে আর আটা স্বাভাবিক সুরে বলে।
ফোনের আওয়াজের জন্য অরণ্য বা বাকিরা ব্যাপারটা বুঝতে পারে না। শেষে কবুল বলতে বললে অরণ্য কবুল বলে দেয়। মায়ার মামা যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর সাহিলার ইহানকে সাথে নিয়ে মায়ার রুমে আসে। মায়া আবারও ঘোমটা টেনে বসে আছে। ওদের সামনে আবারও বিয়ে পড়ানো হয়। অতঃপর মায়াও কবুল বলে দেয়, আর এভাবে সত্যি সত্যি ওদের বিয়েটা হয়ে যায়। তার কিছুক্ষণ পরে রিয়া চলে আসে, আর মায়ার জীবনটা এভাবেই এলোমেলো হয়ে যায়। মায়ার চাচা বিয়ে পড়ানোর পরেই চলে যায়, তাই সে আর এসব জানতে পারে না। মায়ার এখন নিজের এই কাজের জন্য আফসোস হচ্ছে। আগে জানলে সে কখনোই ওভাবে বিয়েটা পাকাপোক্ত করতো না, তাহলে আজ ওকে এভাবে অসহায়ত্বের শিকার হতে হতো না। না না, ওসব আর ভাবা যাবে না। মন থেকে সব মুছে ফেলতে হবে। সে আমার কিছুই না। ওটা শুধু আমার জীবনের একটা মিথ্যে স্বপ্ন ছাড়া আর কিছুই না। আমি ভুলে যেতে চাই এই ভয়ঙ্কর স্বপ্নকে। হ্যাঁ, ভুলে যাব সবকিছু। সকালে ঝলমলে রোদে চোখে পড়তেই অরণ্যের ঘুম ভেঙে গেল। অরণ্য কপাল কুঁচকে চোখ মেলে তাকালো। মাথাটা হালকা এদিক ওদিক ঘুরিয়ে দেখলো ও ব্যালকনিতেই ঘুমিয়ে আছে। অরণ্য আস্তে করে উঠে রুমে এলো। রুমে এসে দেখলো রিয়া বিছানার উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। মেয়েটাকে যতবারই দেখছে কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে ওর। নিজের বউয়ের সামনে এমন কেন লাগছে সেটারই কারণ খুঁজে পাচ্ছে না অরণ্য। সবকিছু ঠিক হয়েও কেন এত বেঠিক লাগছে? নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে ও। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাবার্ড থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অরণ্যদের পরিবার এমনিতেই অনেক বড়, তার উপর বিয়ের জন্য আরো মেহমানে ভরে গেছে। সারা বাড়ি শুধু মানুষের শোরগোল। অরণ্যের পরিবারের পরিচয়টা দেওয়া যাক। তো সবার বড় হলো অরণ্যের বাবা রাইহান হোসেন। তারা 3 ভাই বোন। সবার বড় রাইহান হোসেনই, তার ছোট ভাই সাজ্জাদ হোসেন, আর তার ছোট বোন রাবেয়া। রাইহান হোসেনের স্ত্রী তনিমা বেগম, তাদের 2 ছেলে মেয়ে ইরিন আর অরণ্য। সাজ্জাদ হোসেনের স্ত্রী এলিসা, তাদের একটাই মেয়ে সারা। রাবিয়ার স্বামী ইমাদ রহমান, তাদের 2 ছেলে মেয়ে শাহিল আর রাইসা। এরা সবাই একসাথেই এ বাড়িতে থাকে। অরণ্যের বড় বোন ইরিন ড্রয়িং রুমের সোফায় বসে ফুলদানিতে ফুল সাজাচ্ছে। তখনই অরণ্যের বেস্ট ফ্রেন্ড ইহান ধপ করে ইরিনের গা ঘেঁষে হেলান দিয়ে বসে পড়ে বলল, গুড মর্নিং ইরাবতী। ইহান ছোটবেলা থেকেই ইরিনকে ইরাবতী বলেই ডাকে। ইরিন অরণ্যের 2 বছরের বড় হলেও ইহান ইরিনকে সবসময় তুমি বলেই সম্বোধন করে। ইরিনেরও অভ্যেস হয়ে গেছে, তাই সেও কিছু মনে করে না। তাই ইরিনও সমুচকি হেসে বলল, গুড মর্নিং। ঘুম ভাঙলো তোমাদের? ইহান দুষ্টুমি করে বলল, হাহ, আর ঘুম। আমার বন্ধু বিয়া কইরা বাসর কইরা ফেলাইলো, আর আমরা এখনো সিঙ্গেল থেকে গেলাম। এই দুঃখে কি আর ঘুম আসে? এই অধমের কপালে কবে বউ জুটবে? ইহানের কথায় ইরিন মুচকি হেসে বলল, চিন্তা করো না, তুমিও একদিন তোমার মন মতো বউ পেয়ে যাবে। ইহান এবার ইরিনের দিকে সরাসরি তাকিয়ে বলল, সত্যি তো আমরা মন মতো বউ পাবো? ইরিন ইহানের দিকে না তাকিয়ে ওর কাজ করতে করতেই বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। ইরিন ইহানের দিকে তাকালে হয়তো দেখতে পেত ইহানের চোখের ভাষা, যে ভাষায় হাজারো না বলা অনুভূতির খেলা করছে। ইহান ফুলদানি থেকে একটা হলুদ জারবেরা ফুল নিয়ে ইরিনের কানে গুঁজে দিয়ে বলল, ওয়াও, হেব্বি লাগছে তোমাকে ইরাবতী, একদম নায়িকা সাবানা। কথাটা বলে ইহান ফোন বের করে ফট করে ইরিনের একটা ছবি তুলে নিল। সব সময়ের মতো ইরিন ইহানের কথা মজা ভেবে হেসে উড়িয়ে দিল। ইহানের চাহনি যে অন্য কথা বলছে সেটা আজও বুঝতে পারল না ইরিন। কখনো বোঝাতে পারবে কিনা সেটাও জানে না ইহান। একটু পরে অরণ্যের চাচি এলিসা নিচে এসে ডাইনিং টেবিলের চেয়ারে বসে কাজের মেয়ে মিনাকে ডাক দিয়ে বলল, এই মিনা শোন, আমার বরটা না অনেক ময়লা হয়ে গেছে রে, বরটাকে একটু মেরে দে। এলিসার কথায় বেচারি মিনা তবদা খেয়ে গেল। অটো হয়ে দাঁড়িয়ে রইল। এলিসার পাশেই তার স্বামী সাজ্জাদ হোসেন বসে চা খাচ্ছিল। এলিসার কথায় বেচারা চা নাকে মুখে উঠে কাঁচতে শুরু করে দিল। বাকি সবাই শুধু মুখ টিপে হাসছে। এলিসা আরো বলে উঠল, আচ্ছা শোন, প্রথমে বরটার চুলগুলো ঝেড়ে দিবি, তারপর বরটাকে মেরে নিচে মুছে দিবি, ঠিক আছে? মিনা বেচারি এত শখ খেয়ে ওর হাতে থাকা চায়ের ট্রেটা ঠাস করে নিচে পড়ে গেল।
ইরিন তখন বলে উঠল, আই মিনা, তুই এতদিন হলো আমাদের বাড়িতে আছিস, এখনো চাচির কথায় এত চমকে যাস কেন? তখনই সাহিল এসে সোফায় বসে হাসি মুখে বলে উঠল, হ্যাঁ রে মিনা, তুই কি জানিস না এলিসা মামি হলো আমাদের ফিরাঙ্গি মামি, তাই তো মাঝে মধ্যে উল্টাপাল্টা বাংলা বলে ফেলে। সাহিলের কথায় সবাই হেসে দিল। এলিসা বেচারি বুঝতে পারল সে আবারও কোনো ভুল বাংলা বলে ফেলেছে, তাই সে একটু লজ্জায় পড়ে গেল। সাহিল দুষ্টুমি করে বলে উঠল, সাজাদ মামা, তুমি কিন্তু একটা গ্রেট কাজ করেছো। ব্রিটিশদের কাছ থেকে একটু হলেও প্রতিশোধ নিয়েছো, বিদেশে গিয়ে তাড়াতাড়ি দেশের মেয়েকে পটিয়ে নিয়ে এসেছো। এটা কি কম কথা নাকি? আমি তো তোমার পাংখা হয়ে গেছি, আজ থেকেই তুমি আমার আইকন। সাহিলের প্রশংসায় সাজ্জাদ হোসেন যেন ফুলে বেলুন হয়ে গেল। গর্বে তার বুকটা ফুলে যেন ফুটবল হয়ে গেল। আর বাকি সবাই মুখ টিপে হাসছে। একটু পরে সারা এসে চেয়ার টান দিয়ে বসে ওর মায়ের উদ্দেশ্যে বলল, মাম্মা, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও না, ক্ষুধায় আমার পেটে ইঁদুর বিড়াল দৌড়দৌড়ি করছে। তখনই সাহিল বিশেষ টিপ্পনি করে বলে উঠল, এই চশমিশ, আর কত খাবি? একটু কম খা। এইটুকুন পিচ্চি মেয়ে এত খাবার রাখিস কই? দিন দিন খেয়ে দিয়ে তো বেলুন হয়ে যাচ্ছিস, কবে আবার দেখা যাবে পটাশ করে পেটে যাবি। সাহিলের কথায় সারার ভীষণ রাগ হলো, সাথে খারাপও লাগলো প্রচুর। খুব কান্না পাচ্ছে ওর। খাওয়ার কথার চেয়ে বেশি খারাপ লাগলো ওকে চাশমিশ বলায়। কেউ ওকে চাশমিশ বললে ওর ভীষণ রাগ লাগে, আর এই লোকটা শুধু বারবার ওকে এটাই বলে। যেদিন বিদেশ থেকে ফিরেছে সেদিনও ওকে দেখে চাশমিশ বলেছিল। সেদিন থেকেই সাহিলকে অসহ্য লাগে ওর। যতটা পারে সাহিলের থেকে দূরে থাকার চেষ্টা করে। আর আজকে তো ওর খাবার নিয়েও কথা বলছে। রাগে গা রিরি করছে, মন চাচ্ছে মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিতে। অসহ্য লোক একটা। সারা রাগে নিচের নাক টেনে চশমাটা ঠিক করে উঠে চলে যেতে নিলেই অরণ্যের মা তনিমা বেগম এসে বলল, কি হয়েছে সারা মা, চলে যাচ্ছিস কেন? নাস্তা করবি না? সারা অভিমানী সুরে বলল, না বড় মা, আমি খাবো না। আমার খাওয়া কারো চোখের বিষ হয়ে গেছে, তোমরা বরং তাকেই বেশি করে খাওয়াও। তনিমা বেগম আদুরে গলায় বলল, আমার সারা মামুনিকে কে কি বললো? হ্যাঁ, খবরদার, আমার সারা মামুনিকে কেউ কিছু বললে তার খাওয়া বন্ধ করে দিব আমি। ইহান বাঁকা হেসে সাহিলের উদ্দেশ্যে বলল, লে ভাই, তোর আজকে উপোস থাকতে হবে মনে হচ্ছে। সাহিল শুধু একটা রহস্যময়ী হাসি দিল। তনিমা বেগম সারাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার খেতে বসালো। নিজের হাতে সারাকে খাইয়ে দিতে লাগলো। বাড়ির সবগুলো ছেলে মেয়ে চেয়ে সারা তার ফেভারিট। মেয়েটাকে তার খুব ভালো লাগে। কি সুন্দর সাদা দুধ মালাইয়ের মতো দেখতে, টোকা দিলেই যেন রক্ত বের হবে, একদম ফরেনারদের মতো। ফরেনার মা বলে হয়তো এমন হয়েছে। একটু পরে অরণ্য নিচে নেমে এলো। সোফায় বসতেই সাহিল আর ইহান ওর দিকে কেমন দুষ্টু চোখে তাকিয়ে স্ক্যানিং করতে লাগলো। অরণ্য সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, কি রে, তোরা এভাবে তাকিয়ে আসিস কেন? ইহান দুষ্টু সুরে বলল, কি রে ভাই, কেমন পারফরমেন্স দিলি? শরীরে তো কোনো স্ক্র্যাচ দেখি না, এত স্মুথলি কেমনে করলি? আমাদেরও তো একটু টিপস দে। অরণ্য দাঁতে দাঁত চেপে বলল, আমার শরীরে না থাকুক, তোদের শরীরে নির্ঘাত স্ক্র্যাচ পড়ে যাবে, তাও পার্মানেন্টলি। তাই নিজেদের বাঁচাতে চাইলে ফালতু প্যাচাল বন্ধ কর। অরণ্যের হুমকিতে ওরা দুজন একটু দমে গেল। তনিমা বেগম বলে উঠলেন, কি রে অরণ্য, বৌমা কোথায়? ও নাস্তা করবে না? অরণ্য বলল, ও তো এখনো ঘুম থেকে ওঠেনি। ইরিন বলে উঠল, আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি ওকে। ইরিন যেতেই সাহিল এবার দুষ্টু হেসে বলল, কি ব্যাপার ভাই, কেমন পারফরমেন্স দিলা যে ভাবি বিছানা থেকেই উঠতে পারছে না? কথাটা বলে সাহিল ইহানের হাতের উপর তালি বাজিয়ে হাসতে লাগলো। অন্য সময় হলে হয়তো অরণ্য এদের সাথে হাসাহাসি করত, তবে আজ এদের কথায় চরম বিরক্ত হচ্ছে ও। এখন এদের কিভাবে বোঝাবে যে ওরা যা ভাবছে তার কিছুই হয়নি। ইরিন অরণ্যের দরজার সামনে এসে 2-3 বার নক করলো। ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে ইরিন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো রিয়া এখনো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। ইরিন আর একটা জিনিস খেয়াল করে দেখলো অরণ্যের পাশের বিছানা একদম গোছানো আছে। বালিশটা দেখেও মনে হচ্ছে রাতে এর উপর কেউ শোয়নি। আর রিয়াকে দেখেও মনে হচ্ছে না ওদের ভেতর কোনো রকম শারীরিক সম্পর্ক হয়েছে। বিষয়টা দেখে ইরিনের একটু সন্দেহ হলো, তবে আপাতত সেটাকে গুরুত্ব না দিয়ে রিয়াকে ডাকাই ব্যস্ত হলো। রিয়াকে কয়েকবার ডাক দেওয়ার পর রিয়া একটু নড়ে চড়ে উঠে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, মা, এত ডাকছো কেন? ঘুমাতে দাও না। ইরিন মুচকি হেসে বলল, আমি তোমার মা না, তোমার ননদ।
এবার উঠে নাস্তা করে নাও, নিচে সবাই ডাকছে তোমাকে। রিয়া এবার এক ঝটকায় উঠে বসলো। ও তো ভুলেই গিয়েছিল যে ও এখন শ্বশুর বাড়িতে আছে। রিয়া ইরিনের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, সরি, তুমি আসবে বুঝতে পারিনি। ইরিন মুচকি হেসে বলল, ইটস ওকে, এত টেনশনের কিছু নেই। তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই নাস্তার টেবিলে তোমার অপেক্ষা করছে। আসলে আমাদের পরিবারের সবাই একসাথেই খাবার খায়, এটাই এবারের নিয়ম। আমি চাই তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, কেমন? রিয়া মাথা ঝাঁকিয়ে সাই জানালো। ইরিন চলে যেতেই রিয়া বিরক্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিলে। আমি তো 10টার আগে ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠিয়ে আধিক্যতা দেখানো হচ্ছে যত সব। একটু পরে সবাই ব্রেকফাস্ট টেবিলে আসলো নাস্তা করতে। রিয়াও তখন নিচে নেমে এলো। রিয়া একটা গোল জামার সাথে লেগিংস পরেছে। ব্যাপারটা অরণ্যের মা তনিমার তেমন পছন্দ হলো না। বিয়ের প্রথম দিন বাড়ির বউয়েরা শাড়ি পরবে, তবেই না নতুন বউ মনে হবে। তবুও তনিমা বেগম কিছু বললেন না। এ বাড়িতে নতুন এসেছে, তাই মেয়েটা হয়তো বুঝতে পারেনি। এখনই এত স্ট্রিক হওয়া ঠিক হবে না। কথাটা ভেবে তনিমা বেগম আর কিছু বললেন না। তবে অরণ্যের ফুপি রাবেয়া চুপ করে রইলেন না। তিনি স্বভাবতই একটু মুখফোড় টাইপের, তাই মুখের ওপরই বলে উঠলেন, বাড়ির নতুন বউ হয়ে এভাবে বাচ্চাদের মতো জামা কাপড় পরে ঘুরছো কেন? শাড়ির কি অভাব পড়েছে নাকি শাড়ি পরতেই জানো না? রাবেয়ার কথায় রিয়ার ভেতরে ভেতরে রাগ লাগলেও সেটা বুঝতে না দিয়ে বলে উঠল, আসলে আমি বুঝতে পারিনি, বাসা এসব পরেই অভ্যাস। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু খেয়াল রাখবে। আপাতত নতুন নতুন কিছুদিন তো শাড়ি পরো, তারপর না হয় তোমার ইচ্ছে অনুযায়ী পরবে। আমরা এতটাও স্ট্রিক্ট না। রাবেয়ার কথায় রিয়ার ভেতরে ভেতরে খুব রাগ হলো। আরে এই বাড়িতে এত মানুষ কেন? এত বড় পরিবার, এদের তো জানাই ছিল না। এত লোক একসাথে থাকে কিভাবে এরা? আমার তো এখন থেকেই বিরক্ত লাগছে। একবার শুধু অরণ্যকে কোনোভাবে কাবু করতে পারলেই হয়, তারপর ওকে বলবো এ বাড়ি থেকে আলাদা থাকতে। বিকাল 4টে। অরণ্য ছাদে 2 হাত মাথা চেপে ধরে বসে আছে। রুমের ভেতর কেমন যেন অস্বস্তি লাগছিল ওর। রিয়া তখন ওর কাছে ঘেঁষে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু অরণ্যের প্রচুর অস্বস্তি লাগছিল। ও চেয়েও কেন যেন মেয়েটার সাথে কমফোর্টেবল হতে পারছে না। ও কত কিছু ভেবে রেখেছিল ওর সন্ধ্যা মালতীর জন্য, অথচ এখন সবকিছু কেমন এলোমেলো লাগছে ওর। কিন্তু এর কোনো কারণই খুঁজে পাচ্ছে না ও। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো অরণ্য। তাকিয়ে দেখলো ইরিন এসে বসেছে ওর পাশে। ইরিন অরণ্যের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে অরু? এখানে এভাবে একা একা বসে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো? অরণ্য জোরপূর্বক মুচকি হেসে বলল, কি আবার হবে আপু, আমি একদম ঠিক আছি। তাহলে নতুন বউকে রেখে এখানে একা একা কি করছিস? হ্যাঁ? অরণ্য ইরিনের পায়ের উপর মাথা রেখে কাত হয়ে শুয়ে বলল, আরে এমনি নিচে অনেক শোরগোল হচ্ছিল, তাই একটু ফ্রেশ হাওয়া নিতে উপরে আসলাম। আর তোমাদের নতুন বউ তো রিসিপশনের জন্য রেডি হচ্ছে, সেখানে আমি কি করব, তাই একাই বসে আছি। ইরিন অরণ্যের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, সব ঠিক হলেই ভালো অরু। তুই তো আমাদের গর্ব, সবচেয়ে বেশি বাবার গর্ব। তুই তো জানিসই আমার কারণে বাবার মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে। আমি তো আর হয়তো কোনোদিনও বাবার নজরে উঠতে পারবো না, কিন্তু তুই কখনো এমন কিছু করিস না যাতে বাবার নিরাশ হন। অরণ্য বুঝতে পারছে ইরিন এসব কেন বলছে। অরণ্য তখন নিউ ইয়র্কে ছিল। ইরিন একটা ছেলের সাথে সম্পর্ক করেছিল, তবে বাবা ছেলেটাকে পছন্দ করেনি। বাবার মতো ছেলেটা ভালো ছিল না। তবে ইরিন তখন প্রেমে এতটাই মাতোয়ারা হয়েছিল যে ওর বাকি দুনিয়ার কোনো হুঁশই ছিল না। তাই তো সবার বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে করে। বিয়ের পরেই ওই ছেলেটার আসল রূপ দেখতে পায় ইরিন। ছেলেটা মদ গাঁজা খেয়ে দিন রাত ইরিনের উপর অত্যাচার করে। ইরিন তখন ওর ভুল বুঝতে পারে, তবে অপরাধ বোধের কারণে বাড়িতে আসার সাহস পায় না। অতঃপর 5 মাস পরে একদিন ইরিন বিধ্বস্ত অবস্থায় অরণ্যদের বাড়ির দরজায় এসে পৌঁছয়। সেদিন ইরিনের অবন অবস্থা দেখে সবার রুহু কেঁপে উঠেছিল।
যেমনই হোক নিজের মেয়ের এমন অবস্থা দেখে তারেক রহমানও আর মুখ ফিরিয়ে নিতে পারেননি। সেদিনই ওই বদমাইশকে পুলিশের হাতে ধরিয়ে দেয় ওরা। তারপর ওর সাথে ডিভোর্স পেপারেও সাইন করিয়ে নেয়। সেই থেকে ইরিন তার কাজের জন্য এখনো অপরাধ বোধে ভোগে। ওর বাবার সাথে এখনো চোখ মেলাতে পারে না ইরিন। অরণ্য ইরিনের মাইন্ড ডিস্ট্রাক্ট করার জন্য বলল, ওহো আপু, তুমি কি একটা কথাই সবসময় টেনে নিয়ে বসে থাকো? বাদ দাও তো সব কথা, যা হবার তা হয়ে গেছে। মানুষ মাত্রই তো ভুল হয়, এখন অতীতকে বারবার মনে করে কি লাভ? ওসব ভুলে হাসি খুশি থাকার চেষ্টা করো। ইহানের ভাষায় চিল মারো। ইরিন মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, এখন চল রেডি হয়ে নে, একটু পরে রিসেপশনের জন্য বের হতে হবে। ঠিক আছে চলো। রাত 8টা। রিসেপশন পার্টি জমে উঠেছে। সব মেহমানরা চলে এসেছে। অরণ্য আর রিয়া স্টেজে বসে আছে পাশাপাশি। কাল থেকে এই পর্যন্ত অরণ্য বোধহয় গোনা 3টে কি 4টে কথা বলেছে রিয়ার সাথে। অরণ্যের এমন বিহেভিয়ারে রিয়া অনেকটা অবাক হচ্ছে, তবে সে বিষয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না রিয়া। আপাতত সে তার নতুন হাইফ্ল্যাক্স লাইফ এনজয় করছে। এত বড় পার্টি, এত জাঁকজমকের আগে কখনোই দেখেনি রিয়া। আজ ওর শাশুড়ি কত দামি দামি গহনা দিয়েছে রিয়াকে। সেই খুশিতেই আপাতত নিজেকে ভাসাতে ব্যস্ত সে। এসবই তো তার স্বপ্ন ছিল। বড় ঘরের বউ হবে, দামি দামি গাড়িতে ঘুরবে, এসবই তো সে চেয়েছিল। তাই তো বাকি জিনিস দেখার সময় নেই ওর। রিয়ার বাবা মাও এসেছে পার্টিতে। নিজের মেয়েকে এমন রাজরানীর মতো দেখে রিয়ার মা মনে মনে এক বিশ্বজয়ের হাসি দিচ্ছে। আজ তার বলা একটা মিথ্যে কথার কারণেই রিয়া আজ এত সুখে রাজ করছে। হ্যাঁ, মিথ্যে কথা। সেদিন যখন অরণ্যের বোন ইরিন রিয়ার মাকে ফোনের ছবিটা দেখিয়েছিল, তখন রিয়ার মা ছবি দেখেই বুঝে গিয়েছিল যে ওটা মায়ার ছবি। তবে সে সেদিন মিথ্যে বলেছিল যে ওটা রিয়ার ছবি, যাতে মায়ার বদলে রিয়ার বিয়ে হয়ে যায়। যদিও শেষমেশ মায়ের সাথেই বিয়েটা হয়েছে, তবু রাজ তো আমার মেয়েই করছে, আর সব সময় ওই করবে। ওদের বিয়ের সত্যিটা আমি কখনোই সামনে আসতে দিব না। অনুষ্ঠান শেষে নিয়ম অনুযায়ী অরণ্যকে আজ রিয়াদের বাড়িতে যেতে হবে। যদিও অরণ্যের যাওয়ার খুব একটা ইচ্ছে হচ্ছে না, তবুও সবার মান রাখতে যেতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও রিয়ার সাথে ওদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। তবে সারা আর রাইসা বায়না ধরেছে তারাও অরণ্যের সাথে যাবে। রিয়া মনে মনে বিরক্ত হলেও ওপরে ওপরে মেকি হেসে ওদের যেতে বলল সাথে। তারপর সবাই একসাথে রওনা হলো। মায়া রান্নাঘরের কাজে ব্যস্ত। ওর মামি যাওয়ার আগে বলে গেছে সব রান্না বান্না যেন করে রাখে। তাই মায়া সেই বিকেল থেকেই রান্নাঘরে ব্যস্ত। তাকে দেখে কেউ বলতেই পারবে না যে তার জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেছে। মায়া যে এমনই, নিজের সব কষ্ট নিজের মাঝেই আবদ্ধ রাখে সে। কি দরকার মানুষকে নিজের দুর্বলতা দেখানোর? কেউ কি ওর গ্লানি দূর করতে পারবে? বরং কাটা ঘায়ে শুধু নুনের ছিটা দিয়ে যাবে সবাই। তার চেয়ে ভালো নিজের কষ্ট নিজের মাঝেই রাখা। আর এমনিতেও মায়া কালকের ওই দিনটাকে আর মনে করতে চায় না। যত তাড়াতাড়ি সব ভুলতে পারে ততই ভালো ওর জন্য। নিজেকে মিথ্যে কোনো আশা দিতে চায় না ও। আশা যে অনেক ভয়ঙ্কর জিনিস। আশা ভেঙে গেলে যে অনেক কষ্ট হয়। তাই কোনো আশা না করাই ভালো। মনকে এসব হাজারো বাহানা দিলেও তার মন কতটা আশ্বস্ত হচ্ছে তা জানা নেই মায়ার। মায়ার ভাবনার মাঝেই হঠাৎ কেউ ওর মুখে হালকা পানির ছিটা মারল। মায়া একটু হক চুকিয়ে পাশে তাকিয়ে দেখল এটা ওর মামাতো ভাই রাদীপ। মায়া মিছে রাগ দেখিয়ে বলল, কিরে রাদীপ, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই না অসুস্থ? নার জন্য তুই বউ ভাতেও গেলি না, তাহলে এখন এখানে কি করছিস তুই? আরে আপু, তুমি শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছিলাম। তুমি তো জানোই আমার মতো ট্যালেন্টেড লোক এভাবে শুয়ে থাকলে কি দুনিয়া চলবে? দুনিয়া তো থেমে থাকবে, তাই না? মায়া এক ভ্রু উঁচিয়ে বলল, আচ্ছা তাই? তা এখানে কি আবিষ্কার করতে এসেছিস শুনি? রাদীপ ভাব নিয়ে বলল, তেমন কিছু না, দেখতে এসেছিলাম তুমি রান্না করার সময় ট্যাপের পানি ব্যবহার করো নাকি চোখের পানি দিয়েই রান্না সেরে ফেলো। তবে রে দুষ্টু, বড় বোনের সাথে ইয়ার্কি মারা হচ্ছে, তারা দেখাচ্ছি মজা। কথাটা বলে মায়া রাদীপের দিকে তেড়ে আসতে লাগলো। রাদীপকে আর পায় কে, সেও দৌড় দিল বাইরের দিকে। ড্রয়িং রুমের চারপাশে দুজন হাসছে আর দৌড়চ্ছে। রাদীপ আগে আগে আর মায়া ওর পিছে পিছে দৌড়চ্ছে। মায়াকে হাসতে দেখে রাদীপের ভালো লাগছে। ওকে হাসানোর জন্যই তো এসব করেছে ও।
যদিও মায়ার মন খারাপের কারণ জানে না, তবুও কাল থেকে কেমন বিষণ্ণ লাগছিল মায়াকে। তাই তো ওকে একটু হাসানোর জন্য এসব করেছে ও। এমন সময় রিয়া আর অন্যরাও চলে আসে। রিয়ার মা ওদের সাথে থাকায় সে নিজেই দরজার লক খুলে ওদের ভেতরে ঢুকতে বলে। অরণ্য এক হাতে ফোন টিপতে টিপতে ফোনের দিকে তাকিয়ে থেকেই ভেতরে ঢোকে। ওদিকে মায়া আর রাদীপ এখনো ওদের খেয়াল করেনি, ওরা ওদের মতোই মাস্তি করে যাচ্ছে। একসময় হঠাৎ মায়া কার্পেটের সাথে পা বেঁধে পড়ে যেতে নেয়। ভয়ে চোখ বন্ধ করে নেয় সে, তবে মায়া নিচে পড়ে না। সে পড়ে যাওয়ার আগেই কেউ তাকে ধরে ফেলে, আর মায়াও পড়া থেকে বাঁচতে সামনের ব্যক্তির কাঁধ আঁকড়ে ধরে। আর যেমনটা আমরা সবাই জানি, সেই ব্যক্তি আর কেউ নয়, বরং আমাদের অরণ্য বাবু। মায়া যখন পা বেঁধে পড়ে যেতে নেয় তখন সামনে অরণ্য ছিল, আর মায়া অরণ্যের ওপর গিয়েই পড়ে। আর আকস্মিক ঘটনায় অরণ্য কোনো কিছু বুঝে ওঠার আগেই মায়াকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ওর পেটের নিচে হাত রেখে ওকে ধরে। মায়ার মুখটা অরণ্যের কাঁধের নিচে ঝুঁকে পড়ে, আর ওর খোলা চুলগুলো সব মুখের উপর এসে পড়ে। মায়া যখন বুঝতে পারল ও পড়েনি, তখন ও চোখ খুলে তাকালো, মাথাটা একটু উঁচু করে অরণ্যের দিকে তাকালো। আর এতেই অরণ্যের সর্বনাশের সূচনা হয়ে গেল। মায়ার এলোমেলো চুলের ফাঁকে ওর মায়াবী চোখ দুটোর দিকে তাকাতেই ওর বুকের ভেতর তুমুল বেগে তোলপাড় শুরু হয়ে গেল। বেড়ে গেল হৃদয়ের স্পন্দন। আর মায়া কতক্ষণ তাকিয়ে আগে মনে করার চেষ্টা করলো লোকটাকে। আর যখনই ওর মনে ওকে জানান দিল যে এটা ওর সেই নামমাত্র স্বামী, তখনই মায়ার পুরো শরীর যেন বরফের মতো ফ্রিজড হয়ে গেল। অদ্ভুত কম্পন শুরু হয়ে গেল হৃৎপিণ্ডে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিয়ার মা ভেতরে ঢুকে অরণ্য আর মায়াকে এই অবস্থায় দেখে রাগে চোয়াল শক্ত করে ফেলল। দাঁতে দাঁত চেপে মায়ার নাম ধরে ডাক দিয়ে বলল, মায়া, কি হচ্ছে কি এখানে? শিউলি বেগমের কথায় দুজনের ঘোর কাটল। মায়া এক ঝটকায় অরণ্যকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, সরি। কথাটা কোনো রকমে বলেই মায়া ওখান থেকে দৌড়ে চলে গেল। অরণ্য মায়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। রিয়া অরণ্যের কাছে এগিয়ে এসে বলল, চলুন গিয়ে ফ্রেশ হয়ে নেই। অরণ্য হালকা মাথা ঝাঁকিয়ে রিয়ার পিছে পিছে গেল। রিয়ার মা সারা আর রাইসাকেও একটা রুমে নিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। মায়া নিচে রুমে এসে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আর কিছুক্ষণ ওখানে থাকলে বোধহয় নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত ওর। কিন্তু ওই লোকটা কাছে আসতেই এমন লাগলো কেন আমার? বুকের ভেতর এমন তুফান কেন শুরু হয়েছিল আমার? ওনাকে তো আমি আগে কখনো দেখিনি, তাহলে ওনাকে আপন লাগলো কেন আমার? লোকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি এক অলৌকিক পবিত্র বন্ধন হয়, তাহলে কি সেই জন্য আমার এমন অনুভূতি হচ্ছে? না না, এসব কি ভাবছি আমি? এসব ভাবার ঠিক না। ওসব শুধুই ভুল ছিল। সে এখন শুধু রিয়ার স্বামী, কিছুদিনের ভেতর হয়তো সত্যিকারের স্বামীও হয়ে যাবে। তাই ওসব মিথ্যে মোহে নিজেকে ডোবানো যাবে না। আমাদের রাস্তা আলাদা আলাদা। হঠাৎ দরজায় টোকা পড়তেই ভাবনায় ছেদ পড়ল মায়ার। মায়া দরজা খুলে দেখল ওর মামি অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। মায়া দরজা খুলতেই সে হনহন করে ভেতরে ঢুকে মায়ার হাত চেপে ধরে দাঁত কিরমির করে বলল, কি করতেছিলি তুই এখানে? হ্যাঁ, ছেলে দেখলে লাল টপকানো শুরু করে দিয়েছিস নাকি? ওই বিয়েটাকে কি সত্যি মেনে বসে আছিস তুই? তাই অরণ্যের বউ হওয়ার শখ জেগেছে তোর? নিজের অস্তিত্ব ভুলে গেছিস তুই? মায়া দাঁতে দাঁত চেপে নিজের ব্যথাটাকে হজম করে নিয়ে বলল, আমি কিছুই ভুলিনি মামি, তোমরা চিন্তা করো না, আমি কিছুই করব না। আমার জায়গা আমি ভালো করেই জানি, আর তখন ওটা ভুলে হয়ে গিয়েছিল, আমি ইচ্ছে করে করিনি। শিউলি বেগম এবার মায়ার হাত ছেড়ে দিয়ে বললেন, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম তোকে। এরপর থেকে যেন এমন ভুল আর না হয়। আর একটা কথা শোন, রিয়ার দুজন ননদ এসেছে, বাসায় আর খালি রুম নেই, তাই আজ রাতে ওরা এই রুমেই থাকবে। ওদের খাটে দিয়ে তুই নিচে বিছানা পেতে ঘুমাস। মায়া মাথা ঝাঁকিয়ে সাই জানালো। তারপর শিউলি বেগম চলে গেলেন। অরণ্য বেডের ওপর দুই হাতে মাথার চুল টেনে ধরে বসে আছে। হঠাৎ কেমন যেন অস্থির লাগছে ওর। ও বুঝতে পারছে না তখন এই মেয়েটাকে দেখে ওর এমন লাগলো কেন। কেন মনে হলো মেয়েটা খুব কাছের কেউ, বিশেষ করে ওর চোখ দুটো। ওই চোখে কিছু একটা আছে যা আমাকে এলোমেলো করে দিচ্ছে।
কিন্তু কেন হচ্ছে এমন? মেয়েটাকে তো আমি চিনিও না।